আজকে ফার্স্ট যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে কার্টোসিস। কার্টোসিসটা ডিসকাস করার আগে আমি তোমাদেরকে একটুখানি বলে দিই যে তোমরা যখন স্কিউনেস পড়েছিলে তখন তোমরা স্কিউনেস বিষয়টাতে একটা আইডিয়া পেয়েছিলে যে ডিস্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কীভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, স্কিউনেস করানোর সময়ও শিখিয়েছি, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আলাদা করেও আমি ক্লাস করিয়েছি। ঠিক আছে, তো এবার তোমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়েছো, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ার সময় তোমরা লক্ষ্য করেছো যে স্কিউনেসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি? স্কিউনেসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আমাদের যে ডেটাটা, সে ডেটাটা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড কি ডিস্ট্রিবিউটেড নয়। সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড মানে কি? সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড মানে ডেটাটা মিনের দুটো পাশেই সমানভাবে থাকবে, সিমেট্রিক ওয়েতে থাকবে। ঠিক আছে, এটা স্কিউনেসের ক্লাসে কিন্তু হয়েছে, আমি কিন্তু নতুন কিছু করাচ্ছি না এখনও অবধি। কার্টোসিসে আমি এখনও যাইনি। কার্টোসিসে যাওয়ার আগে আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিতে চাইছি যে স্কিউনেসটা আমাদেরকে কি বলতো। তো আমরা স্কিউনেস করার সময় আমরা দেখেছি যে তিনটে টাইপের কেস হতো। একটা হচ্ছে জিরো স্কিউনেস, যেখানে স্কিউনেসের ভ্যালু জিরো হতো, যে ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এরকম দেখতে হতো, সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড, দুটো পাশেই সমানভাবে থাকতো, কোনো পাশে বেশি বা কোনো পাশে কম থাকতো না। আরেকটা আমরা কি দেখেছিলাম? আরেকটা দেখেছিলাম পজিটিভলি স্কিউড বা যেটাকে আমরা রাইট টেইলড বলতাম। অর্থাৎ এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এই রাইটের যে টেলটা, রাইটের টেলের দিকে স্কিউড হয়ে থাকতো। ঠিক আছে, রাইটের টেলের দিকে সরে থাকতো। ঠিক আছে, এই টাইপের ডিস্ট্রিবিউশনকে আমরা কি বলতাম? পজিটিভলি স্কিউড বলতাম। এর ক্ষেত্রে স্কিউনেসের ভ্যালুটা কি আসতো? গ্রেটার দ্যান জিরো আসতো বা পজিটিভ আসতো। আর একটা কেস হতো যেখানে আমরা দেখতাম যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা লেফটের টেলটার দিকে থাকতো। কোন দিকে থাকতো? লেফটের টেলের দিকে থাকতো। এই টাইপের ডিস্ট্রিবিউশন বা এই টাইপের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম যে নেগেটিভলি স্কিউড বা লেফট টেইলড বা নেগেটিভলি স্কিউড। ঠিক আছে, আর এই টাইপের ডিস্ট্রিবিউশনকে কি বলা হতো? রাইট টেইলড। যেহেতু এর টেলটা কোন দিকে রয়েছে? রাইটে রয়েছে, তো একে বলা হতো রাইট টেইলড। এর টেলটা লেফটে রয়েছে, তো একে বলা হতো লেফট টেইলড। এর ক্ষেত্রে স্কিউনেসের ভ্যালু কি আসতো? নেগেটিভে আসতো, জিরো, লেস দ্যান জিরো আসতো। তাহলে আমরা স্কিউনেসে তিনটে কেস পড়েছিলাম। স্কিউনেসের ভ্যালু জিরো আসতে পারে, জিরো আসলে সেটা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হবে, কোনো টেলে দিকে ঝুঁকে থাকবে না। স্কিউনেসের ভ্যালু গ্রেটার দ্যান জিরো হতে পারে, পজিটিভলি স্কিউড হতে পারে, সেক্ষেত্রে ওটা রাইটের টেলের দিকে ঝুঁকে থাকবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা রাইটের দিকে ঝুলে থাকবে, রাইটের টেলের দিকে ঝুঁকে থাকবে। আরেকটা দেখলাম স্কিউনেসের ভ্যালু লেস দ্যান জিরো হতে পারতো, যেক্ষেত্রে স্কিউনেসের যে কার্ভটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা, সেটা লেফটের টেলের দিকে ঝুঁকে থাকবে। ঠিক আছে, তাহলে স্কিউনেস আমাকে কি আইডিয়া দেয়? দিস ইজ মাই কোয়েশ্চেন নাও। স্কিউনেস আমাদেরকে কি বলে? এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু আগে জানতে হবে, না হলে কার্টোসিস কিন্তু পড়তে পারবে না। স্কিউনেস আমাদেরকে কি বলে? স্কিউনেস আমাদেরকে বলে সিমেট্রি অফ দ্য কার্ভ। সিমেট্রি অফ দ্য কার্ভ। সিমেট্রি অফ দ্য কার্ভ মানে কি? আমাদের যে কার্ভটা আছে সেটা মিনের দুপাশে, মিনটা কোনটা? এই মিডিল ভ্যালু, এই মিনের দুপাশে সমানভাবে ডিস্ট্রিবিউটেড আছে নাকি সমানভাবে ডিস্ট্রিবিউটেড নেই। সিমেট্রি আমাদেরকে কি বলে? সিমেট্রি মানে কি? সিমেট্রি মানে হচ্ছে সিমেট্রি মিনস হচ্ছে দুপাশে সমানভাবে রয়েছে, দুপাশে সমানভাবে রয়েছে। কোনো কিছু যদি দুটো ভাগে ভাগ করা হয়, একটা ছবি ধরো একটা স্কোয়ার বা একটা রেক্ট্যাঙ্গেল, তাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই, এ পাশটা যেরকম এই পাশটাও সেরকম, সো দিস ইজ কল্ড সিমেট্রিক। এই দুটো পার্ট এ আর বি যদি নাম দিয়ে দাও, এই দুটো পার্টকে আমরা কি বলবো? সিমেট্রিক। সিমিলারলি স্কিউনেস আমাদেরকে কি বলছে? স্কিউনেস আমাদেরকে বলছে যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক। আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক। সিমেট্রিক হলে মিনের দুপাশে সমানভাবে ছড়িয়ে থাকবে, আর অ্যাসিমেট্রিক হলে কি হবে? এই দুটো কেস হতে পারে, যেখানে একটা কেসে সমানভাবে ছড়িয়ে তো থাকবেই না, রাইটের টেলের দিকে ঝুঁকে যাবে ডিস্ট্রিবিউশনটা, আর একটা কেসে লেফটের টেলের দিকে ঝুঁকে যাবে। ঠিক আছে,
তাহলে স্কিউনেস আমাদেরকে কি বলছে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। স্কিউনেস আমাদেরকে বলছে যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক। সিমেট্রিক হলে মিনের দুপাশে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা সমানভাবে ছড়িয়ে থাকবে, আর অ্যাসিমেট্রিক হলে মিনের রাইটে ঝুঁকে যাবে, আর মিনের রাইটে ঝুঁকে যেতে পারে বা মিনের লেফটেও ঝুঁকে যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য স্কিউনেস। ওকে, তো স্কিউনেসের ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা সিমেট্রিক হচ্ছে নাকি অ্যাসিমেট্রিক হচ্ছে। যদি স্কিউনেসের ভ্যালু 0-র সমান হয় তাহলে বলবো যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা সিমেট্রিক হচ্ছে, আর যদি স্কিউনেসের ভ্যালুটা 0 না হয়, গ্রেটার দ্যান 0 হয় বা লেস দ্যান 0 হয়, তখন বলবো সিমেট্রিক হচ্ছে না অ্যাসিমেট্রিক হচ্ছে। গ্রেটার দ্যান 0 হলে রাইট টেল্ড বলতে হবে, লেস দ্যান 0 হলে লেফট টেল্ড বলতে হবে। তো স্কিউনেস আমাকে এই সিমেট্রিকের আইডিয়াটা দেয়, মিনের দুপাশে আমাদের যে কার্ভটা, সেই কার্ভটা কিভাবে ছড়িয়ে আছে, সমানভাবে ছড়িয়ে আছে নাকি মিনের একদিকে ঝুঁকে আছে, লেফটে ঝুঁকে আছে বা রাইটে ঝুঁকে আছে, সেই আইডিয়াটা আমাকে কে দিচ্ছে, সেই আইডিয়াটা আমাকে দিচ্ছে স্কিউনেস। এইবার আমি তোমাদেরকে বলবো তাহলে কার্টোসিস কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্টোসিস। কার্টোসিস আমাদেরকে বলছে যে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা, সেই কার্ভটা কতটা এরকম উপরের দিকে উঠে আছে, নাকি আমাদের কার্ভটা এরকম ফ্ল্যাট হয়ে আছে, বেশি একটা উপরে ওঠেনি। অর্থাৎ আমাদের কার্ভটা কি খুব এরকম ফ্ল্যাট হয়ে গেছে, কার্ভের যে পিক মানে যে চূড়া, সেই চূড়াটা কি এরকম ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট মানে আশা করি জানো, নাকি আমাদের এই যে কার্ভের পিকটা সেটা বা কার্ভের চূড়াটা এরকম পিকড হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে, নাকি আমাদের যে কার্ভের পিকটা সেটা এরকম আছে, খুব একটা উপরেও ওঠেনি আবার খুব একটা ফ্ল্যাটও হয়ে যায়নি, এরকমও খুব একটা ফ্ল্যাটও হয়নি আবার খুব একটা উপরেও ওঠেনি। তাহলে আমাদের কার্ভের যে পিকটা, পিক বলতে কি, পিক বলতে যে চূড়া, এই পয়েন্টটা এ, এই যে এই এখানেও নাম দিলাম এ আর এখানেও নাম দিলাম এ, আমাদের এই কার্ভের যে পিকটা এটা খুব উপরে উঠে গেছে নাকি এটা ফ্ল্যাট মানে একদম প্রায় সমানই হয়ে গেছে যেরকম এখানে হয়েছে, নাকি এটা খুব একটা উপরেও ওঠেনি খুব একটা ফ্ল্যাটও হয়নি যেটা এই ফিগারে রয়েছে। আমাদের কার্ভের পিকটা কিভাবে রয়েছে সেই আইডিয়াটা আমাকে কে দেবে, সেই আইডিয়াটা আমাকে দেবে কার্টোসিস। কার্টোসিস পড়ার সময় আমরা প্রথমে যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে কার্টোসিস কাকে বলে, ঠিক আছে। তারপরে আমরা যে ডিসকাশনটা করব যে কিভাবে কার্টোসিসের কী কী টাইপ হতে পারে, কার্টোসিসের কী কী টাইপ হতে পারে, তারপরে আমরা কিভাবে কার্টোসিস ক্যালকুলেট করতে হয় সেটা দেখব, আর লাস্টে আমরা দেখব যে কার্টোসিসের ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয়। ম্যাথামেটিক্যালি তো কার্টোসিসকে ক্যালকুলেট করব, করে আমরা সেটার ইন্টারপ্রিটেশন কিভাবে লিখতে হয় সেটা দেখব। ওকে, তো এখানে দেখো কিছু লেখা আছে, দ্য ওয়ার্ড কার্টোসিস কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড কার্টোস মিনিং হাম্পড. Kurtosis gives an idea about the shape of the frequency distribution. Kurtosis is the measure of the peak of the distribution, যেটা বললাম আমাদের যে ডিস্ট্রিবিউশনের পিকটা সেইটাকে মাপবে কে, সেইটাকে মাপবে হচ্ছে কার্টোসিস, সেটাই এখানে লেখা আছে। কার্টোসিস ইজ আ মেজার অফ দ্য পিক অফ দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইন্ডিকেটস হাউ হাই দ্য ডিস্ট্রিবিউশন ইজ অ্যারাউন্ড দ্য মিন। আমাদের ডিস্ট্রিবিউশনটা এই সেন্ট্রাল পয়েন্টটা কি, ভালো করে দেখো এই সেন্ট্রাল পয়েন্টটা কি, এই সেন্ট্রাল পয়েন্টটা মিন, এখানেও তাই এই সেন্ট্রাল পয়েন্টটা কি মিন, এখানেও তাই এই সেন্ট্রাল পয়েন্টটা মিন। আমাদের ডিস্ট্রিবিউশনটা মিনের থেকে কতটা উপরে উঠেছে, আমাদের ডিস্ট্রিবিউশনের যে পিকটা সেটা মিনের কতটা উপরে উঠেছে, খুব উপরে উঠে গেছে নাকি অল্প উপরে উঠেছে নাকি মাঝারি উপরে উঠেছে, সেইটা আমাদেরকে কে মেপে দেবে, সেইটা আমাদেরকে মেপে দেবে হচ্ছে কার্টোসিস। সেটাই এখানে লেখা আছে, ইন্ডিকেটস হাউ হাই দ্য ডিস্ট্রিবিউশন ইজ অ্যারাউন্ড দ্য মিন। আমাদের ডিস্ট্রিবিউশনটা মিন থেকে, মিনের ভ্যালু থেকে কতটা উপরে উঠেছে সেটা আমাদেরকে ইন্ডিকেট করবে কে, সেটা আমাদেরকে ইন্ডিকেট করবে দ্য ভ্যালু অফ দ্য কার্টোসিস। Kurtosis indicates whether a frequency distribution is a flat, normal or peaked shape. আসছি এই পয়েন্টটাতেই আমি এবার বলবো, তো তোমরা এটা এই গ্রাফ দেখলেই বুঝতে পারবে। কার্টোসিস বিষয়টা তো আমরা বুঝলাম যে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা সেটার যে পিক,
সেই পিকটার শেপ কীরকম, সেই চূড়াটা বা সেই পিকটা খুব উপরে উঠে গেছে, নাকি একদম ফ্ল্যাট হয়ে গেছে, নাকি মিডিয়াম রয়েছে, খুব একটা উপরেও ওঠেনি, খুব একটা মিডিয়ামে, খুব একটা নিচেও ফ্ল্যাটও হয়নি, মিডিয়ামে রয়েছে। সেই বিষয়টা আমাকে কে বলবে? সেই বিষয়টা আমাকে কার্টোসিস বলে দেবে। অর্থাৎ কার্টোসিসকে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করার পর সেটা আমরা বলতে পারবো। সেই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আমরা পরে আসছি। আগে আমরা টাইপ দেখি, কী কী টাইপ হতে পারে কার্টোসিসের। কার্টোসিসের তিনটে টাইপ হয়। একটা হচ্ছে লেপ্টোকার্টিক। লেপ্টোকার্টিক কি? দেখো, আমাদের যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভ, মানে পয়েন্ট এ, সেই পয়েন্ট এটা যদি, আমি একটুখানি স্কেলটা বাড়িয়ে নিই এটার, সেই পয়েন্ট এটা যদি খুব উপরে উঠে যায়, কি বললাম, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে পিক বা চূড়া, যেটাকে আমি পয়েন্ট এ নাম দিয়েছি, সেটা যদি খুব উপরে উঠে যায়, খুব পিকড হয়ে যায়, খুব হাই হয়ে যায়, সেই কেসে সেই কার্ভটাকে, সেই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটা, যেটাকে এখানে নীল রঙে আঁকা আছে, ব্লু কালার দিয়ে আঁকা আছে, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভটাকে আমরা কি বলে থাকি? লেপ্টোকার্টিক। কি বলা হলো? লেপ্টোকার্টিক। ঠিক আছে, এখনই এটা পড়ার দরকার নেই, আমি এটাই পরে আসছি, লেখাটায় পরে আসছি, এখনই এটা পড়লে বুঝতে পারবে না। তাহলে আমি কি বললাম? আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে পিক বা চূড়া, সেটা যদি খুব উপরে উঠে থাকে, তাহলে আমরা সেটাকে কি বলছি? লেপ্টোকার্টিক। আর আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে পিক বা চূড়া, সেটা যদি খুব ফ্ল্যাট হয়ে যায়, খুব ফ্ল্যাট বলতে এটা দেখো, এটা হচ্ছে খুব উপরে উঠে গেল। আর ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট মানে সেটা এরকম হয়ে গেছে, প্রায় সমান, প্রায় একটা লাইনের মতোই হয়ে গেছে, প্রায় একটা লাইনের মতোই হয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে ফ্ল্যাট। যেটাকে আমরা চওড়া বলতে পারি, চওড়া বলে নাকি কি বলে বাংলায় আমার ঠিক এখন মনে পড়ছে না, যাই হোক, এই টাইপের ফ্ল্যাট, একদম সমান বলতে গেলে, প্রায় সমান, প্রায় সমান। তো এই যে কার্ভটা, যেটাকে রেড কালারে আঁকা আছে, এই কার্ভটার যে পিক বা চূড়া, যেটাকে আমি এ নাম দিলাম, এই এটা কি, বা এই পিকটা কি খুব উপরে উঠে গেছে? একদমই না, এটা খুব উপরে ওঠেনি, একদমই উপরে ওঠেনি বলতে গেলে, এটা পুরো ফ্ল্যাটই বলতে গেলে, প্রায় সমানভাবেই যাচ্ছে, রাইট? প্রায় সমান বা প্রায় ফ্ল্যাটভাবেই যাচ্ছে। তাহলে এই টাইপের কার্ভকে কি বলা হবে? এই টাইপের কার্ভকে বলা হবে প্লেটিকার্টিক। কি বলা হবে? প্লেটিকার্টিক বা প্ল্যাটিকার্টিক। তাহলে আমরা দুই ধরনের কার্ভ পড়লাম। একটাতে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে পিক, সেটা খুব উপরে উঠে গেছে, সেটাকে আমরা লেপ্টোকার্টিক বলছি। আর একটাতে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে কার্ভ বা পিক, সেটা খুব একদম ফ্ল্যাট, একদম ফ্ল্যাট থেকেছে, একদমই উপরে ওঠেনি বলতে গেলে, সেটাকে আমরা প্ল্যাটিকার্টিক বলছি। আর আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভ যদি খুব হাইলি না ওঠে, খুব উপরে না ওঠে, আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভের যে পিকটা, সেটা যদি খুব উপরে না ওঠে বা একদম ফ্ল্যাট না হয়, একদম ফ্ল্যাটও হয়নি, আবার খুব উপরে উঠে যায়নি, কোথায় আছে? এরকম পজিশানে আছে, মিডিল রেঞ্জে আছে, তাহলে সেই কার্ভটা, যেটা এখানে ব্ল্যাক দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, সেই কার্ভটাকে আমরা কি বলবো? মেসোকার্টিক। ঠিক আছে, এবার তোমাদের মনে একটা কনফিউশন আসতেই পারে যে আমরা কি করে বুঝবো যে কোন কার্ভটা মেসোকার্টিক, কোন কার্ভটা লেপ্টোকার্টিক, আর কোন কার্ভটা প্ল্যাটিকার্টিক। সেটা তোমরা ম্যাথামেটিক্যালি যখন আমি পড়াবো তখনই বুঝতে পেরে যাবে। খুব সিম্পলভাবে করা যায়। একটা ভ্যালু থাকে, সেই ক্যালকুলেশনটা করে যদি ইকুয়ালস টু 3 আসে, তাহলে আমরা বলি হচ্ছে মেসোকার্টিক। যদি 3 থেকে বেশি আসে তাহলে আমরা বলি লেপ্টোকার্টিক, যদি 3 থেকে কম আসে তাহলে বলি হচ্ছে প্ল্যাটিকার্টিক। ঠিক আছে, আমি আসবো, সেই পার্টে আসবো, এখনই সেটা নিয়ে ভাবার দরকার নেই। এবার এই যে মেসোকার্টিকের যে কার্ভটা, মেসোকার্টিকের এই কার্ভটাকে নর্মাল কার্ভও বলা হয়। কি বলা হয়? নর্মাল কার্ভ। এরকে নর্মাল কার্ভ কেন বলা হয় তার অনেক ডিপ ইনটিউশন আছে, কিন্তু অত ডিপ ইনটিউশন এখন তোমাদেরকে দিলে তোমরা বুঝতে পারবে না। আমি জাস্ট তোমাদেরকে এইটুকুই বলছি যে মেসোকার্টিককে নর্মাল কার্ভ এই কারণেই বলা হচ্ছে, কারণ মেসোকার্টিক এর যে পিকটা, মেসোকার্টিকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভের যে পিকটা, সেটা খুব বেশি উপরে উঠে যায়নি, আবার একদম ফ্ল্যাটও হয়ে যায়নি, সেই কারণেই আমরা এটাকে নর্মাল কার্ভ বলছি। ঠিক আছে, আচ্ছা। আর মেসোকার্টিকের যে পিক,
বা মেসোকার্টিকের যে মেসোকার্টিক বা নর্মাল কার্ভ, মেসোকার্টিক মানে কি, সেটা নর্মাল কার্ভ। এই যে নর্মাল কার্ভ, এই নর্মাল কার্ভের উপরে যদি কোনো পিক চলে যায়, যেরকম এখানে আমাদের এই যে ব্লু কালারে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কার্ভটা করা রয়েছে, সেই ব্লু কালারের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভের পিকটা, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অবশ্যই মেসোকার্টিকের কার্ভের উপর দিয়ে গেছে, মেসোকার্টিক বা নর্মাল কার্ভের উপর দিয়ে গেছে। তো মেসোকার্টিক বা নর্মাল কার্ভের উপর দিয়ে যদি কোনো কার্ভ যায়, বা মেসোকার্টিক বা নর্মাল কার্ভের পিকের উপরে যদি কোনো কার্ভের পিক হয়, তাহলে সেই কার্ভটাকে লেপ্টোকার্টিক বলা হতে পারে বা বলা যেতে পারে। এটা লেপ্টোকার্টিকের আরেকটা ডেফিনেশন দিলাম, ঠিক আছে। এইবার তোমরা এই ডেফিনেশনটা পড়ো যেটা এখানে দেওয়া আছে, তাহলে বুঝতে পারবে। ইট ইজ এ কার্ভ, লেপ্টোকার্টিক মানে কি, ইট ইজ এ কার্ভ হ্যাভিং এ হায়ার পিক, হ্যাভিং আ হায়ার পিক। কার থেকে হায়ার পিক? নর্মাল কার্ভের থেকে। নর্মাল কার্ভ মানে কি? মেসোকার্টিক। তাহলে ইট ইজ আ কার্ভ হ্যাভিং আ হায়ার পিক দেন হোয়াট, দেন নর্মাল কার্ভ, ঠিক আছে। পরের লাইনটাতে আমি এখন আসছি না, পরে আসছি ওটাতে। প্ল্যাটিকার্টিকটা তাহলে এবার নিজেরাই ভাবার চেষ্টা করো। মেসোকার্টিক বা নর্মাল কার্ভের নিচে যদি কোনো কার্ভ থাকে, মেসোকার্টিক বা নর্মাল কার্ভের নিচে যদি কোনো কার্ভ থাকে, বা মেসোকার্টিক বা নর্মাল কার্ভের পিকের তলায় যদি কোনো কার্ভের পিক থাকে, তাহলে সেই কার্ভকে কি বলা হবে? সেই কার্ভকে বলা হবে প্ল্যাটিকার্টিক বা প্লেটিকার্টিক, যেটা এখানে লেখা আছে। এ কার্ভ হ্যাভিং আ লোয়ার পিক দেন আ নর্মাল কার্ভ। নর্মাল কার্ভের নিচে, নর্মাল কার্ভের লোয়ার যদি কোনো কার্ভের পিক থাকে, তাহলে প্ল্যাটিকার্টিক। তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে প্ল্যাটিকার্টিক কি খালি এইটাই হবে, আর কোনো কার্ভ কি হবে না? অবশ্যই হবে। যদি আমি আরেকটা কার্ভ আঁকি এরকম করে, এটাকেও আমি প্ল্যাটিকার্টিক বলতে পারি, কারণ এর পিকটাও তো নর্মাল কার্ভের নিচে। এরকম আমি অসংখ্য কার্ভ আঁকতে পারি যাদের পিক নর্মাল কার্ভের নিচে হবে, সেই প্রত্যেকটা কার্ভকেই কিন্তু প্ল্যাটিকার্টিক বলা যেতে পারে, এটা মাথায় রাখবে। সেরকমই মেসোকার্টিকের উপর দিয়ে বা নর্মাল কার্ভের উপর দিয়ে ধরো এই কার্ভটা আঁকলাম, এটাকে কি বলবো? লেপ্টোকার্টিক বলবো। বা মেসোকার্টিকের উপর দিয়ে আরেকটা কার্ভ আঁকলাম, এটাকে কি বলবো? লেপ্টোকার্টিক বলবো। মোট কথা, যে কোনো কার্ভ যেটা মেসোকার্টিক বা নর্মাল কার্ভের উপর দিয়ে গেছে সেটাকে বলা হবে লেপ্টোকার্টিক, আর যে কোনো কার্ভ যেটা মেসোকার্টিক বা লেপ্টোকার্টিকের মেসোকার্টিক বা নর্মাল কার্ভের নিচ দিয়ে গেছে সেটাকে বলা হবে প্লেটিকার্টিক, ঠিক আছে। এবার এবার কি করে ক্যালকুলেট করতে হয় সেটা দেখা যাক, ঠিক আছে। এই যে জিনিসটা বললাম, তো এটা এবার ক্যালকুলেট কি করে করব, তার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন মোমেন্টের ক্লাস করেছিলাম তখন আশা করি তোমাদের মনে আছে মোমেন্টের ক্লাসটা, ঠিক আছে। তো আমরা যখন মোমেন্টের ক্লাস করেছিলাম তখন আমরা ফোর্থ মোমেন্ট ক্যালকুলেট করেছিলাম আর সেকেন্ড মোমেন্ট ক্যালকুলেট করেছিলাম, আশা করি মনে আছে। ফোর্থ মোমেন্ট আর সেকেন্ড মোমেন্ট, সেই ফোর্থ মোমেন্টকে ডিভাইড করো। কি দিয়ে ডিভাইড করবে? ফোর্থ মোমেন্টকে ডিভাইড করো সেকেন্ড মোমেন্টের স্কোয়ার দিয়ে। ফোর্থ মোমেন্টকে কী দিয়ে ডিভাইড করবে? সেকেন্ড মোমেন্টের স্কোয়ার দিয়ে। কি বেরোবে? β2 বেরোবে, অর্থাৎ একটা ভ্যালু বেরোবে। সেই ভ্যালুটা যদি 3 এর ইকুয়াল হয়, তাহলে আমি বলবো আমাদের যে কার্ভটা সেটা নর্মাল কার্ভ হয়েছে, বা নর্মাল কার্ভকে আমরা কি নামে ডাকতাম? আমরা ওটাকে মেসোকার্টিক নামে ডাকতাম, মেসোকার্টিক। সেই ভ্যালুটা, β2 এর ভ্যালুটা যদি 3 এর বড় হয়, তাহলে আমরা ওটাকে কি বলবো? আমরা ওটাকে বলবো লেপ্টোকার্টিক। আর যদি 3 এর কম হয় তাহলে আমরা ওটাকে বলবো প্লেটিকার্টিক। ওকে, আশা করি বোঝা গেছে। লেট মি জাস্ট শো দ্য ফর্মুলা। β2 এর ভ্যালু 3 এর সমান হলে আমরা ওটাকে নর্মাল বা মেসোকার্টিক বলছি, 3 এর বড় হলে আমরা ওটাকে লেপ্টোকার্টিক বা মোর পিকড বলছি, 3 এর ছোটো হলে আমরা ওটাকে প্লেটিকার্টিক বা ফ্ল্যাটার বলছি, ঠিক আছে। ব্যাস, এইবার এটাকে কি করে ক্যালকুলেট করতে হয় ডেটা থেকে সেটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু কেউ যদি মোমেন্ট ক্যালকুলেশন করতে জানে, ফোর্থ মোমেন্ট আর সেকেন্ড মোমেন্ট কীভাবে ক্যালকুলেট করতে হয় এটা যদি কেউ জানে, সে অটোমেটিক্যালি তার আর কোনো কিছু চিন্তা করতে হবে না, সেইখান থেকেই কিন্তু এটা ক্যালকুলেট করে নিতে পারবে। β2 এর ভ্যালুটা কিন্তু সে ওই মোমেন্ট থেকেই ক্যালকুলেট করে নিতে পারবে, মোমেন্ট ফোর্থ মোমেন্ট আর সেকেন্ড মোমেন্টটা কাজে লাগিয়েই
কিন্তু সে বিটা টু এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবে অ্যান্ড কোনো প্রবলেম হবে না। এখানে কার্টোসিসের যে ফর্মুলাটা দেওয়া আছে তোমাদেরকে বলে রাখি, এই ফর্মুলাটা কিন্তু এই দুটোকে ভাঙিয়েই এসছে, অর্থাৎ এই ফোর্থ মোমেন্ট আর সেকেন্ড মোমেন্টের স্কোয়ার এই দুটোকে ভাঙিয়েই কিন্তু এই বড় ফর্মুলাটা এসছে। তো তোমরা যদি চাও যে আমরা এই বড় ফর্মুলাটা মনে রাখবো, রাখতে পারো। আর তোমরা যদি চাও যে না আমরা ফোর্থ মোমেন্টের ফর্মুলাটা মনে রাখবো আর সেকেন্ড মোমেন্টের ফর্মুলাটা মনে রাখবো, ওটা থেকেই বিটা টু বের করে নেব, তাহলে সেটাও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। এবার আমি জাস্ট একটা অঙ্ক দেখিয়ে দিই যে কীভাবে করতে হয়। তো এরকম একটা ডেটা দেওয়া আছে যেখানে এক্সের কিছু ডেটা আছে, ফ্রিকোয়েন্সির কিছু ডেটা আছে, এক্সের কিছু রেঞ্জ আছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। এবার ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, এর রেসপেক্টিভ কার্টোসিস আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এই রেসপেক্টিভ ডেটা থেকে যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভ তৈরি করা হয়, ঠিক আছে, ধরো এই রেসপেক্টিভ ডেটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কার্ভ কীরকম হবে, 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। 0 থেকে 20-র মধ্যে দুজন আছে, তাহলে এইটা একটা। 20 থেকে 40-র মধ্যে 5 জন আছে, তাহলে এইটা একটা হলো। 40 থেকে 60-র মধ্যে 8 জন আছে, এটা একটা হলো। 60 থেকে 80-র মধ্যে কজন আছে, আবার 2 জন আছে। আর 80 থেকে 100-এর মধ্যে কজন আছে, 3 জন আছে। এবার এই পয়েন্টগুলোকে নিয়ে তোমাদেরকে শিখিয়েছিলাম এই মিডিল পয়েন্টগুলো নিয়ে করতে হয়, না মনে থাকলে এগুলো আগের ক্লাসের কিন্তু সব। মিডিল পয়েন্টগুলোকে নিয়ে যে কার্ভটা তৈরি হবে সেই কার্ভটা কীরকম দেখতে হচ্ছে, সেই কার্ভটা কীরকম দেখতে হচ্ছে ইন দ্য সেন্স সেই কার্ভটা কি এরকম হচ্ছে নাকি এরকম হচ্ছে নাকি এরকম হচ্ছে, ফ্ল্যাট পিকড হচ্ছে। যদি এরকম হয় কি বলি, এরকম হলে বলি মেসোকার্টিক, এরকম হলে অর্থাৎ বেশি পিকটা যদি বেশি উপরে উঠে যায় কি বলি লেপ্টোকার্টিক, আর পিকটা যদি এরকম চওড়া হয়ে যায় কি বলি, ফ্ল্যাট হয়ে যায় কি বলি প্লেটিকার্টিক। ওকে, এইবার এইভাবে কার্ভ এঁকে সেটা বোঝা পসিবল না, কোনো দিনই পারবো না। কার্ভ এঁকে ওইভাবে আমরা বলতে পারবো না, আমাদেরকে ম্যাথামেটিক্সের হেল্প নিতে হবে। অর্থাৎ আমাদেরকে বিটা টু এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখতে হবে। বিটা টু এর ভ্যালুটা ক্যালকুলেট করে দেখতে হবে। বিটা টু এর ভ্যালুটা যদি 3 এর ইকুয়াল আসে তার মানে ওটা হচ্ছে মেসোকার্টিক বা নর্মাল কার্ভ। বিটা টু এর ভ্যালুটা যদি 3 এর বড় আসে ওটা লেপ্টোকার্টিক, আর বিটা টু এর ভ্যালুটা যদি 3 এর ছোটো আসে দেন দ্যাট ইজ প্লেটিকার্টিক। ঠিক আছে, তো আমরা বিটা টুটা ক্যালকুলেট করব, তার জন্য যা যা ক্যালকুলেশান রিকোয়ারমেন্ট ছিল ওই ফর্মুলাটাই কাজে লাগাচ্ছে, যেটা আমরা ওই ওখানে যে ফর্মুলাটা দেওয়া ছিল সেটা কাজে লাগিয়েই হচ্ছে। তো জাস্ট যা যা রিকোয়ারমেন্ট আছে ওই ফর্মুলাটা ক্যালকুলেট করার জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে সেই প্রত্যেকটা রিকোয়ারমেন্টকে ফুলফিল করে এই ফর্মুলাটা এখানে ক্যালকুলেট করা হলো। দিস ইজ এক্স মাইনাস এক্স বার, হ্যাঁ এক্স বার, এক্স মাইনাস এক্স বার সামেশান এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4, মানে এক্স মাইনাস এক্স বারের টু দি পাওয়ার 4 তার সামেশান, যেটা ভ্যালুটা এখান থেকে আসছে। আমি একবার দেখিয়ে দিই। প্রথমে কি করলাম, এক্সের ভ্যালু ক্যাপিটাল এক্সটাকে স্মল এক্স নিলাম। স্মল এক্স মানে কি, কিছুই না, ক্যাপিটাল এক্সের যে 0 থেকে 20 ছিল ওটার মিড ভ্যালুটা নিয়েছি 10, তারপর 20 থেকে 40-র মিড ভ্যালু নিয়েছি 30, প্রত্যেকটার জাস্ট মিড ভ্যালু নিয়েছি। তারপর এফ আর এক্সকে মাল্টিপ্লাই করে দিলাম, তারপরে এক্স মাইনাস এক্স বার করলাম, অর্থাৎ এই যে এক্সের ভ্যালুটা 10 আর এক্সের একটা বার বেরোবে মিন ভ্যালু। আশা করি মিন ভ্যালু কী করে ক্যালকুলেট করতে হয় তোমরা জানো। তো সেই মিন ভ্যালু থেকে প্রত্যেকটা এক্সের ভ্যালুকে মাইনাস করলাম, তারপর সেটা স্কোয়ার করলাম আর সেটা টু দি পাওয়ার 4 করে নিলাম। অর্থাৎ এই যে জিনিসটা এখানে বেরোলো এই -39 তার স্কোয়ার করলাম, করে যেটা আসলো এটা লিখলাম এখানে। তারপর -39-এর টু দি পাওয়ার 4 করলাম, যেটা আসলো সেটা এখানে লিখলাম। এইভাবে প্রত্যেকটা ভ্যালু বের করে নিলাম প্রত্যেকটা অবজারভেশনের জন্য। তারপর এই সবকটা ভ্যালুকে অ্যাড করে দিলাম, দ্যাট বিকাম সামেশান এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। আর এই প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে দিলাম, দ্যাট বিকাম সামেশান এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4। ওকে, এইবার আমাদের ফর্মুলায় যা যা রিকোয়ারমেন্ট ছিল সব চলে এসছে। এখানে এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ টোটাল ফ্রিকোয়েন্সিস, মানে সামেশান এফ, যেটা আশা করি তোমাদের এটা মনে আছে যে ডিসক্রিট সিরিজ বা কন্টিনিউয়াস সিরিজে নাম্বার অফ টোটাল ফ্রিকোয়েন্সি বা সামেশান এফটাই আমাদের এন হয়ে যায়, অনেকবার করিয়েছি এগুলো। তো দিস ইজ এন, এখানে সামেশান এফটা কত দেখো 20, তো এন হচ্ছে 20, তো এনের জায়গায় দেখো 20 করে বসছে। বাকি সব অ্যাজ ইট ইজ আছে, কোনো মানে কমপ্লেক্সিটি এটাতে নেই। তো এটা করার পর
এই ক্যালকুলেশনটা করার পরে যেটা আসলো আমাদের সামনে সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা বিটার ভ্যালু এসছে বা বিটা টু এর ভ্যালু এসছে। কি বিটা টু এর ভ্যালুটা? বিটা টু এর ভ্যালুটা এসছে 22.55। একটা বাচ্চাও বলে দেবে 22.55 মানে কি 3 এর থেকে বেশি। আমাদের বিটা টু এর ভ্যালুটা কি 3 এর থেকে বেশি এসছে। বিটা টু আর কে ইজ একই জিনিস, কে দিয়েও লেখে অনেকে, অনেকে বিটা টু দিয়েও লেখে। কে এর ভ্যালু বা বিটা টু এর ভ্যালুটা 3 এর থেকে বেশি এসছে, তার মানে কি 3 এর বেশি হলে কি হতো, লেপ্টোকার্টিক, রাইট? লেপ্টোকার্টিক মানে দেখতে কীরকম হবে, এরকম হবে। এবার এটাকে আমি এরকম করে আঁকলাম, তুমি যদি এখন আরও চওড়া করে দেখাতে চাও, একদম এরকম করে দেখাতে চাও, হবে, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা বোঝানোর মতো কিছু দেখাতে পারলেই হবে। এটা না দেখালেও হয় বা এটা না দেখালেও হয়, জাস্ট এইটুকু লিখে দিয়ে আসতে পারলেই হবে। কিন্তু তুমি যে লেপ্টোকার্টিকের কার্ভটা কীরকম হয়, চওড়া, তার মানে লেপ্টোকার্টিকের কার্ভটা যে হাইলি পিকড হয়, তার যে চূড়াটা বা পিকটা অনেক উপরে থাকে, সেটা যে তুমি জানো, সেটা বোঝানোর জন্য যদি তুমি এঁকে দিয়ে আসতে পারো এরকম একটা, তাহলে খুব ভালো, তাহলে খুব ভালো। কে ইজ গ্রেটার দ্যান 3, তার মানে আমরা কি বলছি, ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ লেপ্টোকার্টিক অর পজিটিভ কার্টোসিস। পজিটিভ কার্টোসিস কখন বলে, 3 এর থেকে যদি বড় হয়, যদি বিটার ভ্যালুটা, আমাদের যে বিটা টু ভ্যালুটা, ওই ভ্যালুটা 3 এর থেকে বড় হয়, তখন ওটাকে পজিটিভ কার্টোসিস বলি। আর বিটা টু এর ভ্যালুটা যদি 3 এর কম হয়, 3 এর ছোটো হয়, তখন ওটাকে নেগেটিভ কার্টোসিস বলে। ঠিক আছে? সো দিস ইজ অ্যাবাউট দ্য কার্টোসিস, দিস ইজ হাউ টু সলভ কার্টোসিস। অ্যান্ড আই হোপ, এবার আমরা এইভাবে করলাম। কেউ যদি চায় যে আমি এইভাবে করব না সলিউশনটা, আমি দুটো মোমেন্টকে ক্যালকুলেট করে নেব, সেকেন্ড মোমেন্ট আর ফোর্থ মোমেন্টকে ক্যালকুলেট করে সেই দুটোর হেল্প নিয়ে আমি বিটা টুটা ক্যালকুলেট করব। ঠিক আছে? তো করতেই পারে, সেভাবে করলেও হবে, যে কোনো একটা হবে, সলভ করতে পারলেই হলো। সেভাবে করলেও দেখবে অ্যান্সারটা সেমই আসছে। সো দ্যাট উইল নট বি আ প্রবলেম। সো দ্যাটস হাউ উই ক্যান অ্যাকচুয়ালি সলভ কার্টোসিস। না বলো, এবার কারোর কোনো ডাউট আছে? না, নেই।